তো আজকে আবার আমরা আর একটা করব, আজ ক্লাস দিয়ে খুলি, তাতে তাতে সুবিধা হবে। তো এখানে সম্ভবত যে পিএইচপির মধ্যে এটা দেওয়া ছিল, এটাই তো শিখাইছিলাম লাস্ট না? ওই যে মেনু তাতে শিখাইলাম না তোমাদের? শিখাইছি? আমাদের তো একটা ইনক্লুডিং ক্লাস করা হয়েছে। শিখাইছি? একটা ক্লাস হয়েছে। আচ্ছা, একটা ক্লাস, ওকে ফাইন। তো আমরা মূলত আজকে প্রথমে বরাবরের মতো আমরা এই জায়গায় পিএসপি ফোল্ডার একটা আছে যদিও, তো তোমরা পাইছো একটা ক্লাস, ঠিক না? হুম। সেটা সম্ভবত আমরা কোন জায়গায় হ্যাঁ, করছিলাম, ওই ওই জায়গায় পিসিতে কম্পিউটারে করছে। করছিলাম। আচ্ছা, তা এখানে নতুন করে আমরা একটা পিএইচপি কি করে নিব, লিখলাম যে পিএইচপি পিএইচপি তারপর ডাব্লিউএস কত জানি তোমাদের 12। ধরো। আচ্ছা, এটার মধ্যে আমি ক্লাস এটার মধ্যে খুললাম। তো এখানে যাই বরাবরের মতো আমরা ইন্ডেক্স পিএইচপি, ঠিক আছে? আর কোনো নাই, আমি ভিজুয়াল কোডে গেলাম। এখানে তোমার ভিজুয়াল কোডে ফোল্ডার ওপেন করলাম। ফোল্ডার ওপেন করে আমরা ওই যদি ইয়াতে যাবো, এটার মধ্যে জাম এইচটি ডক্স পিএইচপি ডাব্লিউএস 12, এর মধ্যে ক্লাস ওয়ানটা আমি ওপেন করলাম। এই আমার প্রজেক্ট চলে আসলো। এখন আগে আমরা আবার সার্ভারে এই সরি আমাদের ব্রাউজারে ওইটা আইনা নিই নাকি? তা তোমরা নিজেরাই বলো, প্রথমে লোকাল হোস্ট, লোকাল কোনো হোস্ট ডাউট আছে? স্ল্যাশ, হ্যাঁ, স্ল্যাশ আছে, পিএইচপি কি পিএইচপি স্ল্যাশ না, পিএইচপি ডাব্লিউএস 12 এরকম না? ফোল্ডারের নাম দিতে হবে। হ্যাঁ, অবশ্যই ফোল্ডার। এরপরে আবার আর একটা ফোল্ডার খুলছি, ক্লাস ক্লাস 01। 1। এরপরে এটা দিয়ে স্ল্যাশ দিয়া ইন্ডেক্স দিলেও হবে, কারণ ইন্ডেক্স ফাইলটা আমরা জানি ফোল্ডার লোকেশন দিলে ওটা রিড করে। তো এটা দিলে আমার এই যে এখানে দেখো সাদা আসছে, ঠিক না? তো এইটা এই সাইডে রাইখা দিই, সাইডে রাইখা দিই। আর এই যে হলো আমার পিএইচপি আমি এখানে চাপাই দেই, এইটা হলো। তাহলে সাথে সাথে আউটপুট তুমি দেখতে পাইতেছ। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে যাইয়া আমরা কি করব, পিএইচপি ব্লক ছাড়া কি পিএইচপি লেখা যায়? এই যে এখানে দিলাম আমরা পিএইচপির বেসিকগুলায়। লুপ টুপ এগুলো আর শিখাবো না, দরকার আছে লুপ শেখানোর? একই রকম সেম টু সেম, আমি শুধু একবার দেখাই যাব, এটা তোমাদের সুবিধা হবে। তোমরা বললে আমি শিখাই দেবো, তবে কিছু কিছু ফাংশন আছে যেগুলো লেখার সিস্টেম একটু ভিন্ন। সরি, আচ্ছা, এই হলো পিএইচপি ব্লক নিলাম। এখন আমি এই সাইডে দিয়ে আমি যদি দেখো W3 স্কুলে যাই, W3 স্কুল, এখানে গেলাম, এই জায়গায় গেলাম, পিএইচপিতে গেলাম। এখন তোমরা একটু খেয়াল করবা যে এখানে আমি যদি লুপে যাই, পিএইচপি লুপ কোথায় আছে? দেখো, আমি কেন দেখাই না, কারণ তোমরা নিজেরাই বুঝবা যে জাভা স্ক্রিপ্টের লুপ আর এই লুপে কোনো রকমের পার্থক্য নাই। প্রথমেই যাই ফর লুপ। দেখো, একটা ডেমো দেখাই এইটার মধ্যেই, যাতে তোমাদের কোনো রকমের, এই যে দেখো ফর লুপ, আগে যেমন তুমি হইলো বার লেখা লেখছো, মানে জাভা স্ক্রিপ্টে কি লেখছো, বার আই বা এক্স বা ওয়াই বা জেড সমান 0, তারপরে ভিতরে কোনো পার্থক্য আছে ব্র্যাকেটের মধ্যে, ওই যে তুমি হলো কোডটা লিখে দিবা, আর আগে প্রিন্ট করছাও কি দিয়ে, নর্মালি ইনার এসটিএমএল বা উইন্ডো অ্যালার্ট, ডকুমেন্ট রাইট বা কনসোল লক, আর এই জায়গায় করতেছো কি দিয়া, ইকো দিয়া, ঠিক আছে, ইকো বা প্রিন্ট। আচ্ছা, আর কোনো কোনো সেন্স আছে? সেন্স নাই। যদি আমি হোয়াইল লুপে যাই, সেম টু সেম, এই যে হোয়াইল লুপ, হোয়াইল লুপে যাও, হোয়াইল লিখে তারপরে দেখো, এই যে দেখো হোয়াইল লুপে আমি বলছি আই লেস দেন 6, ইকো আই প্রিন্ট করছি, আর এটা প্লাস প্লাস দিছি, কারণ আমরা জানি হোয়াইল লুপে কোথায় থাকে, ভিতরে এই ব্র্যাকেটের মধ্যে ইনক্রিমেন্টটা থাকে, তাই এটা আমি দিছি। আর বাহিরে হইলো আমার আই সমান ভ্যালু ধরা আছে, আর ওখানে যেমন ভার দিয়ে ধরা ছিল। তো যেহেতু এগুলো শিখেছি, কিছু কিছু জিনিস পার্থক্য আছে যেগুলো তোমরা কাজের মধ্যে, ইফ আমরা যদি দেখি, যেহেতু ফাংশনগত ইয়াতে ইফ ইলসে সব একই সেম,
এগুলো সেম আছে দেখো। নর্মালি তুমি যে কোনো এনে দেখা গেছে আমি শুধু সময়ই মানে ব্যয় করতে পারবো, তোমাদের কোনো উন্নতি হইবে না। হ্যাঁ, তোমাদের উন্নতি হবে তোমরা যদি ওই জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি দিয়া যায় করতে যাও, যে ভাইয়া আমাদের ইফ দেখায় না, তা তুমি কিন্তু ঠিকই যায় ইফ একটা উদাহরণ লিখবা যে ইফ দিয়া তুমি একটা রেজাল্ট শিট বানাইতে পারো, ঠিক আছে, বা ইফ দিয়া কোনো একটা শর্ত কিছু বানাইতে পারো, তখন বানাইতে যেতে হবে যে আসলে তো আমি পারতে, তখন আমাকে প্রশ্ন করতে হবে আমি তো ইফ করছি এটা তো পারতেছি না। আমি কি বুঝাইতে পারছি? তো এই ব্যাপারগুলো তোমাদের একটু দেখতে হবে। তারপর হচ্ছে ম্যাথ, এই যে ম্যাথের যে সাবজেক্টটা, ম্যাথ পাইর মান এগুলো এখানে দেখো আছে। এই যে ম্যাথ এসএস রাউন্ড, ঠিক আছে, তারপর এসকিউআরটি, এইটারে দিলে এসকিউআরটি তো বর্গমূল তো আমরা জানি। এই যারা এক্সেল করছে এক্সেলের মধ্যেও কিন্তু এটা আছে, যদি কেউ করে থাকো আগে পরে। তারপর যে রাউন্ড, ধরো এখানে 0.6 আছে, এটা কত হইব রাউন্ডে বলো তো পারলে? এটা 1 হয়ে যাবে, মানে রাউন্ড ফিগার করলে কত হয়, এটা 6 আছে 50-এর উপরে, উপরে থাকলে এটাও হবে কত, 50 থেকে 50-এর উপরে পয়েন্ট থাকলে 1 হয়ে যাবে, নিচে থাকলে 0 হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন এইটা হইব 0। এই যে দেখো এটাকে যদি আমি একটু ইয়া করি, দেখো এই যে এখানে সুন্দর করে আমাদের দেওয়া আছে 50, এই দুইটা কিন্তু এই যে 1 দেখছো, কিন্তু এটা 49 হতে এটার কি হয়ে গেছে 0, কারণ এক তো কম আছে, ও তো রাউন্ড ফিগার করে ফেলবো। বুঝতে পারছো? অনেক সময় হিসাব নিকাশ করতে গেলে আমাদের ওই ধরো একজনের টাকার পায়, তার ছাড় দিয়া হয়েছে হইলো ধরো 50 টাকা 50 পয়সা, 50 পয়সা কি দিতে পারবা তুমি? কোন দেখা আছে ওইটা কী করতে হইব, তখন রাউন্ড ফিগার করে দিতে হয়। তো এই সময় তুমি রাউন্ড ফাংশনটা নিবা, রাউন্ডে দিয়ে ওই সংখ্যাটা খালি বসাই দিলে হবে, আর ভেরিয়েবল হলে ভেরিয়েবল বসাই দিবা, দ্যাটস ইট। যেমন এখানে আমি তো মনে করলাম যে এটা তো নর্মালি তারা পয়েন্ট বসাই দিয়েছে, কিন্তু তুমি যদি এখানে দাও যে ডলার সাইন ধরো ভ্যালু বা দিয়ে দিল মার্ক, মার্ক, এখন আমি মার্ক চাইতেছি যে 445.3। এখন এই যে আমি কাজটা করলাম, এখন ইকো করে আমি চাইতেছি শুধুমাত্র ওই মূল ইয়াটা দেখাইতে চাই, মানে রাউন্ড ফিগার করতে চাই। তখন রাউন্ড ফিগার করলে কি করতে হইব বলো তো, ওই যে এখানে আমি যে দিব ইকো কইরা আমার এই রাউন্ড ফাংশনটা নিতে হবে, রাউন্ড দিয়া এই যে ব্র্যাকেট দিতে হবে, এরপর ওই যে মার্কটা দিতে হবে, মানে এইটাই, এগুলোই লেখার কিছু নাই, চোখটা একটু দেখলেই তুমি বুঝা যাবে। এখন তুমি যদি এখানে রিলোড দাও একটু সময় লাগবে, এটা পিএসপি তো, ওই যে দাও 45 আছে, ক্লিয়ার না বিষয়টা? এখন 3 গেল কোথায়, কিন্তু আমি যদি ভাইয়া দেখো এখানে যদি 8 দেই, মানে এটা 50-এর উপরে, এবার দেখো 46 আসবে, আসছে 46, হ্যাঁ ঠিক আছে। তো এরপরে আমাদের আরও কিছু আছে, তা আমি এখান থেকে কি এখানে সুন্দর করে সাজানো আছে। আর এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এইটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? এটা হলো এই যে এইরকম, আমি তোমার সাধারণত আমরা ভেরিয়েবল কিভাবে লিখি, এই যে এইমাত্র যে ডলার সাইন দিয়া, কিন্তু ধরো এই জায়গায় আমি যাই এবার, তো এখানে যাই তুমি ধরো আমি এরকম ডলার সাইন দিয়া লিখলাম যে এস নেম, এরকম লিখলাম, কিন্তু এইটাকে আমি যদি ডিফাইন ফাংশন দিয়া মানে ডিফাইন দিয়া লিখি, এই কনস্ট্যান্ট ভেরিয়েবল এইরকম থাকবে, তা প্রথম অংশে ভেরিয়েবলের নাম কোটেশন দিয়ে লিখতে হবে, ধরো এস নেম, তারপরে কমা দিয়া এই জায়গায় দিতে হবে ওই যে ভ্যালুটা। বুঝতে পারছো? তাই এস নেম কি ধরলাম যে আশরাফুল, নাকি আশরাফুল, এই নামটা দিলাম। এখন আমি যদি রিড করি, দেখো এখানে সুন্দর করে যদি আমি ইকো করি, ইকো করলে কারে ইকো করতে হবে, এস নেম রে। এবার কিন্তু ডলার না দিলেও এবার কোনো ইরোর আসে নাই, দেখছো? কিন্তু তুমি যদি ওই যে এই ডিফাইন না করে নর্মালি করতাম, এখানে ডলার সাইন না হইলে এইভাবে লেখা দিলে ইরোর আসতো, তা কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি। এখন আমি এটা সেভ দিলাম এবং এইটার যে এই যে আউটপুট দেখা আছে এখানে দিলাম, আসছে আশরাফুল, কোনো ইরোর আসছে? কিন্তু দেখো আমি যদি এই জিনিসটাকে কমেন্ট আউট করে আমি যদি এই কথাটা এখানে লিখি যে এস নেম সমান আশরাফুল, এবং আমি এখানে যাই ইকো করি এস নেম, দেখো তো কোনো কি কিছু আসেনি, ইরোর চলে আসছে না? এখন আমি যদি এখানে একটা ডলার দিয়ে দিই, সরি দেখো আমাদের ইরোর কি, ও আর এখানে তো একটু কোটেশন তো অবশ্যই দিতে হবে, এই জন্য অবশ্যই, কারণ স্ট্রিং লিখছি তো এই জন্য নাম ঠাম যা আছে সব কিছু কী করতে হবে, স্ট্রিংয়ে দিতে হবে। এই যে আর একটা ভুল হয়ে গেছে। তো এই যে দেখো এখন কিন্তু আমাদের কোনো, কিন্তু
কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কত শক্তিশালী, ওইটা একবারের জায়গায় ওই এস নেম আর এই পুরো ইয়ের সিস্টেমের মধ্যে আর কোথাও নিতে পারবে না। তাহলে ইরোরাই সব ওই ইসের মতো Constant. আইডির মতো হ্যাঁ আইডির মতো কনস্ট্যান্ট ভেরিয়েবল করছো না, শিখছো না, লেট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তো এই জিনিসগুলো কিন্তু তুমি এখানে বুঝে গেলাও। তাহলে কিছু কিছু পার্থক্য আছে। এরপরে আমি তোমাদেরকে এখন র্যান্ডম শেখাচ্ছি না, আরও ছোট ছোট অনেক ফাংশন আছে। তোমাদের যদি একটু প্রজেক্টের মাধ্যমে দেখাই, আমি যদি আমাদের ইয়াতে যাইগা ফিউচার কম্পিউটারে যাই, সেখানে গেলে দেখবা যে স্বাভাবিকভাবেই আমরা লগ ইন গেলে একটা পাসওয়ার্ড ভুলে যেতে পারো, তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করছো। এখন এখানে দিলে আমরা কি করি, এটা দিলাম, দেওয়ার পর বলছে ফোন নাম্বার দিতে, ভ্যালিড ফোন নাম্বার যেটা ভর্তি হয়েছে। এটা তো এমন কোনো সিস্টেম আছে নাই, তোমরা ফেসবুকে কি ফরগেট করে পাসওয়ার্ড উঠা ফোন নাম্বার যে কোনো সাইডেই যাও, তা এই যে নাম্বার দিয়ে যখন দেই তখন কিন্তু আমার ফোনে একটা কি আসবে, কোড আসলো। মনে করো যদি আমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট আছে, একজন ছাত্রের ডেমো, এই যে কোড আছে, এখন এই যে যে কোড আছে এই কোডটা কি আসবো তুমি আমি কেউ জানে, দুনিয়ার কেউ জানে, এটা র্যান্ডম কোড। এই ধরেন এই যে আছে 3684999, এই যে যে এই কোডগুলো আছে, এই কোড আসার পরে আমি কি করব, এই মানে এই কোড দিয়ে কি করতে পারি আমরা, এই পরবর্তীতে আমরা ফরগেট করে পাসওয়ার্ডটা ইয়া করতে পারি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তো এটা গেল আমাদের এই কাজগুলো কিন্তু তোমাদের আমরা প্র্যাকটিক্যাল এখন দেখাইলে তোমরা এটার ইয়া বুঝবা না, বুঝছো? ধরো এই যে আমি তোমার যদি দেখাই, যে এখন দেখাইলে তোমার এটা মাথার উপর দা যাবে এবং তুমি এটার ব্যবহার বুঝতে পারো। এখন কিছুটা বুঝবা, কারণ আমি তো তোমার রিয়েল টাইম দেখাইছি। একটু নিচের দিক গেলেই দেখবা এই যে এখানে লেখা আছে ম্যাথের পরে এটার মধ্যে যাবা, এটার মধ্যে যাওয়ার পর দেখবা নিচের দিকে র্যান্ডম নামে একটা ফাংশন আছে, দেখো জাভাস্ক্রিপ্ট আছে এই যে র্যান্ড, দেখছো আছে, র্যান্ড মানে র্যান্ডম। এখন এই যে এখানে আমি এইটা দিলাম, এটা দেওয়ার পরে কি আসছে, আমি প্রতিবার রিলোড দিই, দেখো তো 97 আসছে, এবার আসে কত দেখো তো 53। এখন আমি এই জায়গায়, এটা হলো স্টার্টিং, এতর মধ্যে 10-এর নিচে কোনো সংখ্যা আইবে না। এখন এইটাকেই যদি আমি কইরা দেই হচ্ছে 440012, কয় সংখ্যা হয়েছে, 3 সংখ্যা 6 সংখ্যা, আর এখানে দিলাম হচ্ছে 44, 6 সংখ্যা 4 লাখ, তাহলে আমি দিলাম 8 লাখ পর্যন্ত। তো 80,000 হইল। এই যে আমি দুইটা সংখ্যা দিলাম, এখন দেখো তো কি হয়, পাইতাছি প্রতিবারে ওরে আমি এইভাবে আমার ওই কাজটা করা, ঠিক আছে? দেখো এখন কিন্তু এই সংখ্যার মধ্যে আমি আরো বাড়াই দিছি, মানে দেখা গেছে একটা সময় তো মানুষ এত আসবে, ওর মধ্যে তো মিলে যেতে পারে কোডটা, যদি ওইটা রিসেট করার পর ওটা 0 হয়ে যাবে, একবার কেউ রিসেট করলে ওই কোড আবার নতুন করে কারো কাছে গেলেও সমস্যা নেই। এই যে তোমরা শিখে গেলে, এগুলো কি কঠিন কিছু? তোমরা বুঝতেছো র্যান্ডম কি মানে, র্যান্ডমলি একটা সংখ্যা আসবে। এই যে আমরা ভেরিফিকেশন কোডগুলো যে অটো চলে আসে, এগুলো কিন্তু ওই কোম্পানিও জানে না কি আসছে, তাদের কাছে জমা হয় সার্ভারে, ঠিক আছে, কিন্তু সে জানে না এটা কি পাঠায়, এটা কিন্তু ফেসবুক পাঠাচ্ছে, মানে ফেসবুক জানে এমনটা না। আমি কি বুঝাইতে পারছি? এগুলো ব্যাপার। ওকে ফাইন। তাহলে মোটামুটিভাবে আমরা কিন্তু এটা বুঝে গেলাম সব কিছু। এটা তো জাভাস্ক্রিপ্ট র্যান্ডম হ্যাঁ হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট আছে। আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাই পিএসপির কিন্তু অনেক কিছু আমরা আলোচনা করলাম। তোমাদের বাসার কাজ হচ্ছে, এখন আমি মূলত একটা প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ঢুকবো। তোমরা কি কি করবা আমাকে অবশ্যই পাঠাইবা, স্ক্রিনশট দিয়ে হোক, কাজ করে আউটপুট হোক, দুইটাই পাঠাইবা। আর ফাইল পাঠাইলে বেশি ভালো, তো অথবা ভিডিও করে পাঠাইলে যে করছাও এটারে কত দূরে স্ক্রিন রেকর্ড করবা করে আমার দিয়ে দিবা, সাউন্ড লাগবে না। আচ্ছা, তাহলে ওই আগের মতোই সুইচ একই রকম, ওই যে সুইচ লেখা সব ফাংশন এক, লুপ শিখাইছি, ফাংশন শিখাইছি, তারপর তোমার ওই ফর ইচ ফাংশন, এটাও লুপের মতো কাজ করে, ঠিক আছে? এরপরে তোমার কি বলে, লুপ তো বললামই, যত ধরনের লুপ আছে, ইফ, আবার অপারেটর, ম্যাথে আর কি দেখাবো, এগুলো তো একবার করে দেখবা। পাইর মান বাইর করার জন্য পাই লেখা
তুমি দিয়ে দিলে পাইবে। আর মিনিমাম আর ম্যাক্সিমাম সংখ্যা বের করার জন্য, যেমন অনেকগুলো সংখ্যা থাকবে এই যে একটা, এটার মধ্যে থেকে দাও এই যে আমি যদি দেই, তাহলে দেখো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত, এই জায়গায় মাইনাস যত বেশি তত ছোট না, তাহলে দাও এটার মধ্যে আছে। আর এখানে হলো ম্যাক্সিমামের সবচেয়ে বড় সংখ্যা কত, দেখো 150, 150 আছে, হ্যাঁ ক্লিয়ার? তো এইরকম এই সংখ্যাগুলো যখন একটা অ্যারে এটার মধ্যে ঢুকাই দিবা, সেই অ্যারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাও খুঁজে বের করবে। বুঝতে পারছো বিষয়টা? আমরা ছোটবেলায় এই অঙ্কগুলো করছি না, ইসের মধ্যে খুঁজে বের করো, সেটা তো আমাদের নিজেদের, আর সফটওয়্যার নিজে নিজে লক্ষ লক্ষ সংখ্যার মধ্যেও বের করে দিবে। আচ্ছা, এরপরে আমাদের নাম্বার আর স্ট্রিং তো বোঝোই আগের মতোই। আর কনকাটেশন কিভাবে করে পিএসপিতে, এটা বেশ জানি না। ওই যে দেয় প্রথম ক্লাসে দেখাইলাম, ওই যে ডট দিয়া। dot দিয়া। আর জাভা স্ক্রিপ্টে কি দেয়া করে, বে- প্লাস দিয়া। plus দিয়া। প্লাস দা দুইটা plus, ভেরিয়েবলকে plus, মিলায় না, মিলায়। এটা ভুলে যাও কেন, সহজ জিনিস এগুলো হলো বেশি ব্যবহৃত। আর এই পিএসপিতে কি দিয়া, ডট দিয়া, ঠিক আছে? আর যদি টার্নারি অপারেটরের কথা বলি, টার্নারি অপারেটর লজিকের মতো কাজ করে। এখন প্র্যাকটিক্যালি তোমাদেরকে ছোট্ট একটা লজিকের মাধ্যমে টার্নারি অপারেটর এবং এই দুইটাকে পার্থক্য করে দিব। এখানে ধরো আমি চাইতাছি কি, ধরো নিলাম যে একটা মার্ক নিলাম, মার্ক সমান 80। আমি তো বললাম যে আগের মতো ইপে কি কোনো ডাউট আছে আর কোনো? না। তাই আমি বললাম যে মার্ক 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 যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, তাহলে ইকো এখানে কি দিবে, এ প্লাস। কোনো ডাউট আছে? না। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে করলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের, সরি কোন পেজ, এই পেজ, আচ্ছা এই পেজের মধ্যে এখন দেখো এ প্লাস আছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের এখানে দেখাই। এখন আমি এই জিনিসটাকেই সেম কথাটাকে একটু অন্যভাবে যদি করতে চাই, দেখো টার্নারি অপারেটর, তাহলে এক লাইনের মধ্যে হয়ে যাচ্ছে কিভাবে, দেখো ইকো, দেখো এখন আমি বলবো হচ্ছে কি ওই ডলার সাইন মার্ক গ্রেটার দেন ইকুয়াল 80 যদি হয়, বুঝছো? তারপরে সিঙ্গেল কোটেশন, এরপরে আমরা এটা, তারপরে আবার সিঙ্গেল কোটেশন, আবার শেষ কলন। এখন এই অংশটা হইলো লজিক পার্ট। এটার মধ্যে যাই আমি লেখা দিলাম কি এ প্লাস, আর যদি না পায় তাহলে ফেল, মনে করো 80 নিচে পাইলেই ফেল, ঠিক আছে? তাহলে এফ। এখন আমি যদি একটু রিলোড দেই, আচ্ছা এ প্লাস আসছে। আর আমি যদি এই যে এখান থেকে একটু কমাইয়া দিই, 80 দাও, আমার এটা আসছে নি, 70 দিলাম, ফেল আসছে। তাহলে একই ফাংশনের কাজ করতে এই যে এত কয় লাইন আমি 1 2, এই যে একটু অন্য স্টাইল ইফ দিতে হইতাছে। আর এই একটা লাইনের মধ্যে এই যে যে কাজটা করছি না, এই অংশটুকু বলা হয় টার্নারি অপারেটর। হ্যাঁ, টার্নারি অপারেটর মানে এটা লজিকের মতো, এই যে যে ডট আছে না, কোলন, এইটার এই অংশটা হলো ট্রু, মানে ওইটার মতো ওই যে ইফ আর এলস। হ্যাঁ, তাইলে আমরা তো এলসটা এখানে দেই নাই, এখানে যেমন এলস দিতাম, এইটা এই অংশটা এলস, আর এই অংশটা হলো হলো কি ইফ মানে ট্রু। আর এই যে ভিতরে যে লজিকটা নিছে, এই লজিকটা হলো এই যে প্রশ্নবোধক দিয়া দিলে এরকম লজিক হয়। বুঝতে পারছো ভাইয়া? তাই এই যে শর্ট করে অনেক সময় অনেক জায়গায় লিখতে হইতে পারে তোমাদের, এই জন্য এটা শিখাই নিলে, এটা আমাদের প্রজেক্টের মধ্যে লাগবে। আবার বোঝার চেষ্টা করে। আর ইকো দিয়া দিছি, আমি চাইলে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আবার ডিক্লেয়ার করতাম, তাহলে তো আর একটা লাইন লিখকে আবার এই ভেরিয়েবলটারে প্রিন্ট করতে হইতো, তা আমি একসাথেই করে দিছি। কোনো সমস্যা আছে? তাহলে এইভাবে ছোট ছোট জিনিসগুলো তোমরা করবা। তোমাদের আবারও এখানে আমি টাইপ করে দিয়ে দিই, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, কমেন্ট আউট করে দেই। Your homework if, তারপরে loop, rent, তারপরে
লেন নামে একটা ফাংশন আছে, ওই প্রথম ক্লাসেই বলছিলাম, ওই যে লেন্থ বাইর করে। জাভাস্ক্রিপ্টে ছিল লেন্থ, আর এটা হলো লেন। লেন। মানে এটা দা ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার তুমি টাইপ করছো সেটা বের করে, বুঝতে পারছো? এই হলো ব্যাপার। আর এছাড়া বাকি আমরা সব প্রজেক্টে করাবো। সার্ভার সাইডে মানে যে জিনিসটা, এটা মূলত হচ্ছে প্রজেক্ট বেস না করাইলে তোমাদের মাথায় থাকবে না। তো এই জিনিসগুলো তোমরা দেখবে। এরপর সুইচ সুইচ তারপর ফাংশন তো অলরেডি দেখাইছি, তারপর একটু নাড়াচাড়া দিয়ে এই কটা তুমি একটা করে উদাহরণ নিজেরা করবা। এই যে যেমন একটা ইফ করলাম, কতটুকু সময় লাগলো, এমনই একটা করবা। আর আরেকটা জিনিস, এখন তোমাদের এটা হলো হোমওয়ার্ক, রেকর্ড থাকলো। এখন আমি আরেকটু এটাকে ইয়া করব। এখন তোমাদের আরেকটা প্রজেক্ট করাই ছোট করে, এগুলো সব কেটে দিই। অনেক সময় আছে না, এই যে আমরা আগে করছি জাভাস্ক্রিপ্টে অরের চিহ্ন কি, অর। অরের চিহ্নটা কি? অর তো করি নাই। অরটা হলো এই যে ডাবল দাগ মিয়া, ওইটা অর। এইভাবে এইভাবে। এই যে যেমন আমি বললাম কি, দেখো আমি তোমাদেরকে বলি, ডলার সাইন বাংলা, বাংলা 80, ডলার সাইন ইংলিশ 60, ঠিক আছে? ওকে, ডলার সাইন তাহলে মোটামুটি এটা গেল। এখন আমি চাইতাছি যে এই তিনটায় কোনো একটা যদি সে 33-এর থেকে কম পায় তাহলে ফেল যাইব। তিনটা সাবজেক্ট যারা ওই যে রেজাল্ট তোমরা তো করছো অনেকে, যারা আমাদের স্টুডেন্ট এক্সেলে করছো না, যে 3 ইফ মিনিমাম এরকম থাকে। তো এই জায়গায় তোমার কি করতে হবে, যে ইফ ইফ দিয়া তোমার বলতে হবে যে ডলার সাইন বাংলা লেস দেন 33। তারপর কি করবা, আবার ওই পরের সাবজেক্ট দিতে হবে। তা পরের সাবজেক্ট দেওয়ার জন্য এটার মধ্যে কি অর দিবা না এন দিবা বলো তো, কে বলতে পারবা? অর মানে অর্থ কি বলো, হ্যাঁ বুঝাই বলো। বুঝছি দাগ, কিন্তু অরের অরের কাজটা কিভাবে করে, অর মানে কি তোমরা পারো না? এটা পারা উচিত, এটা জাভাস্ক্রিপ্টের মধ্যেও ছিল। অর হচ্ছে এই যে এখানে যেই কটা লজিক দিব বা কন্ডিশন দিব, এর মধ্যে যে কোনো একটা মানলেই ওই নিচের রেজাল্টটা দেখাইব। আর এন্ড হচ্ছে কি, যে প্রত্যেকটা সমান যদি হয় তাহলে ওই যে ভ্যালু অফ ট্রুথটা কাজ করবে, বুঝতে পারছো? এই যে এখন আমি দেখাই, যে ধরো এইটা দিলাম, এই যে অর চিহ্ন, এই যে এইটা দিতে হবে, এই যে এই চিহ্নটা শিপ ধরে এটা, তাই এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে দিলাম ডলার সাইন ইংলিশ, ঠিক আছে? ইংলিশ লেস দেন 33। তারপরে আবার কি দিব, অর। তারপরে আমি যদি ডলার সাইন, এবার দিব হলো কি ম্যাথ। এটা বুঝলা গেছে হোক তোমরা কি করবে। এই দাও, এখন এই যে আমরা এলসটা এনে দিলাম নাকি, এইভাবে তো লেখে। হ্যাঁ। এখন এই জায়গায় একটা ইকো করে দিলাম, যে মনে করো যদি এর থেকে মানে এই 33-এর থেকে কম পায়, তাহলে আমি কি শো করামো, এর যে কোনো একটা সত্য যদি মানে তাহলে ফেল শো করামো। আদারওয়াইজ সে কি করবে, পাস করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিব, ধরো পাস, এই তো কাজ। আর এই জায়গায় আমরা যদি এই এখানে আমরা দিব ইকো এই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের কি আছে, ফেল। হ্যাঁ? ফেল আছে তো ওই তো 33 রিপ্লেস না। আচ্ছা, এখানে দেখো আমি বুঝাচ্ছি, এটা এখানে একটু কিছু একটা মিস্টেক আছে। এটা কি ই ম্যাথের মার্ক? ও আচ্ছা, এই যে দেখছো, গুড। এখানে আমরা দিব এই ইরোর আসার কারণেই এটা হয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে। তো এখন দেখো এই জায়গায় যদি আমরা এই চিহ্ন না দিয়ে এন দিতে হয়, এখন এটা দ্বারা বোঝাচ্ছে যে যে কোনো একটা দাও, আমি যদি কোনো কারণে একটাও দিয়ে দিই তাহলে কি হইব বলো তো, এখন কি পাশে এবার ফেল আইব?
অবশ্যই ফেল আসবে। কিন্তু যদি এন দিতাও তাহলে তিনটায় ফেল গেলে ফেল দেখাইতো, তা এটা কি কেউ চায়? তুমি চাইবা যে যে কোনো এক সাবজেক্টে ফেল গেলে তো তার মার্ক হিসাবে আর কোনো মার্কের হিসাব হইবে? হিসাব না, ডাইরেক্ট ফেল। তা এই জন্য মূলত অড নিতে হইবে। আর এন্ড হচ্ছে প্রত্যেকটা মানতে হইবে, প্রত্যেকটা ফেল গেলেই কেবলমাত্র এই জায়গায় ঢুকবে সে, মানে এই ভিতরে ঢোকে কখন এই সত্য মানলে, আর না মানলে যা এলছে। তাই এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি মানে তাহলে একটা মানছে, ওই যে এইটা 22 পাইছে এর লেগে এই জন্য সে ফেলে ঢুকে গেছে। আর যদি এখানে এন্ড দিতাম, এন্ড দিবা কিভাবে, এন্ড চিহ্নটা দিবা, এই যে এন্ড চিহ্ন, এটা তো জানোই, হ্যাঁ এই যে ডাবল এন্ড দিবা, ঠিক আছে? এখন কি মনে পড়তাছে? কোনো জিনিসে কম গুরুত্বপূর্ণ না। এই দাও, এবার কিন্তু পাস হয়ে পড়ছে, কারণ প্রত্যেকটা তো মানে নাই। কিন্তু ঠিক যখন এই যে আমি দিলাম, এই ভাইয়া যে বসো, যার আগে আসছো, ওই যে আরো আসছে, ওদের একসাথে দেখাবো। তা আমি যদি এখানে দেই, এই দাও, এখানে দিলাম, দেওয়ার পরে আমি যদি এই জায়গা দেই, এই দাও কি দেখাচ্ছে, ফেল আসছে। কারণ তিনটাই মানছে। এবার ক্লিয়ার বিষয়টা? তো এই হলো আমাদের মোটামুটি একটা সামারি তোমাদেরকে দিলাম। হ্যাঁ, মানলে ভিতরে ঢুকবে, অর্থ অথবা, বুঝো না? আর এন মনে করো প্রথম এবং 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 মানে সবগুলো ইনক্লুডেড। তো এইটা এগুলো হচ্ছে মানে ওই যে তোমরা অর অপারেটর, নর অপারেটর এগুলো আছে না, 1 1 0 1 এরকম শিখছো না? আইসিটির মধ্যে পড়ছাও কিনা কেউ? আছে না অপারেটর? এদের মধ্যে তো আছে অর গেট, নর গেট, এগুলো পড়ো নাই? এক্স অর গেট এগুলো পড়ো নাই? তো এগুলোর মধ্যে এগুলোই এই লজিক অ্যান্ড অপারেটর, ওই জায়গার থেকে এইটা আসছে, বুঝছো? তো এই হলো একটা আমাদের ধারণা দিয়ে দিলাম, এগুলো পরবর্তী সময় তোমাদের লাগবে। তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যান্ড হচ্ছে কি, প্রত্যেকটা লজিক যদি মানে তবে ভিতরে ঢোকে। আর অর অপারেটর কি হচ্ছে, মানে এই একটা যে কোনো একটা যদি একাধিক হয়, যে কোনো একটা অবশ্য ওটা ফিল আপ করলে ওর ভিতরে ঢুকে যাবে, ভিতরে তখন যা হিসাব নিকাশ আছে ওইটার রেজাল্ট দেখাই দিবে। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আর দীর্ঘ করলাম না। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওই তোমার পুরো একটা সামারি দইরা আমরা ওই যে ডাটা নিয়ে কাজ শুরু করে দিব। একটা মেনু বা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম, রেজিস্টার ফর্ম কীভাবে ফুলফিল একবারে সার্ভারে ডাটা যায়, এইভাবে একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার আমরা কমপ্লিট করলে তোমরা যে কোনো জায়গায় যে কোনো কাজ বুঝবা ইনশাল্লাহ। এরপর শিখতে হবে সারা জীবন, এই লাইনে থাকতে হইলে, এই লাইনে পৃথিবীর যে কোনো জায়গায় হইলে তোমার প্রতিনিয়ত শিখতে হবে, কিন্তু কাজ করার মতো মোটামুটি উপযোগী হবা, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে সবাই যাইয়া ইফ ইফ দিয়া ব্যবহার করে, মানে লজিক ব্যবহার করে, ধরো এখানে আমি 3টা সাবজেক্ট নিই, তোমরা 5টা সাবজেক্ট নিবা। 5টা সাবজেক্টে যে কোনো একটা ফেল কল মানে 33-এর নিচে পাইলে তাহলে কি করবে, সে ফেল করবে, মানে এফ গ্রেড আইবে, মানে ফেল দেখাইছে মানে এ পাইবে। আর যদি না পায় তাহলে কি হবে বলো তো? তাহলে ওই যে এ গ্রেড, এ প্লাস এগুলোই আসবে। এইটা তোমাদের করতে হইব, মানে একবার পুরো একটা রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটটা করবা সময় 20 মিনিট। ওই এই যেমন আপনি এক লাইন করছেন, আপনি একটা একটা করে ধইরা তখন ওই যে আমি যেমন বলছি, এটাতে একটা একটা মানে প্রথমে পাস ফেলটা এইভাবেই করতে হবে, কিন্তু বাকিগুলাই ওই যে মার্কগুলাই সেটা হইলো করতে হবে আলাদা, বুঝছো? না এখন এটা করো, না পারলেই হেন আবার আর একটা জিনিস শিখতে পারবা। লজিক বিষয় কি, এখানে তোমার এইগুলাই কিছু লেখা লাগবে না, ওই আগের মতোই, জাস্ট তোমরা এখন শুরু করলেই পারবা। সাবজেক্ট কয়টা? 5টা। আমি কি বলছি কত? কোন একটা সাবজেক্টে ফেল গেলে না, ফেল গেলে ওই দেখাইবো এফ গ্রেড। আর যদি ফেল না যায় তাহলে ওই সব মিলাই যোগ করে সে কোন গ্রেড পায় তার হিসাবে সেটা দেখাইবো, বুঝতে পারছো? যাও, এটা ওই যে মাইক্রোসফট এক্সেলও করছো, সেম জিনিস, যাও করো, যাও রেজাল্ট শিট যেটাকে বলা হয়। থ্যাংক ইউ।